আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 10-এ যারা পড়ছে 10 তারিখের পরীক্ষার জন্য তোমাদের 100% ইম্পর্টেন্ট। আমি তোমাদের এসে দিচ্ছি 8 মার্কস, তোমরা এখান থেকে কনফার্ম পাবে। আমি তোমাদের এসে ইম্পর্টেন্ট প্লাস এসেগুলো লিখেও দিচ্ছি, তোমরা এগুলো শিখে নেবে। আর যা যা শেখা আছে অন্য জায়গাতে শিখলেও হবে, কোনো প্রবলেম নেই, কিন্তু এসেগুলো দেখে নেবে। যেগুলো দিচ্ছি এর বাইরে কিন্তু এসে থাকবে না পরীক্ষাতে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ইম্পর্টেন্ট সকল কিছু সবার আগে তোমরা আমার চ্যানেলের মাধ্যমে সবার প্রথম পেয়ে যাবে। 2026 বেঙ্গলি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ 2026 কোশ্চেন পেপার কিন্তু এটা, ঠিক আছে। ক এবং খ বিভাগ তোমাদের রচনা থাকবে 7 নম্বরে। যে কোনো একটি বিষয় রচনা করো, 8 মার্কস থাকবে। তোমার প্রিয় গ্রন্থ আসতে পারে মানব জীবনে বিজ্ঞানের দান, ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় গিয়ে পাবে, পয়েন্টগুলো দেবে। সাধারণ মানব জীবন, বিজ্ঞানের নানা আবিষ্কার, বিদ্যুৎ, রেডিও, টিভি, কম্পিউটার, মানব জীবনে এসবের অবদান, উপসংহার। প্রাকৃতিক দুর্যোগ বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু মানব জীবনে বিজ্ঞানের দানটা ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি কি ইম্পর্টেন্ট আমি এখানে লিখে দিয়েছি, 8 মার্কস কিন্তু। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের দান, প্রথম হলো ভূমিকা বা মানব জীবনে বিজ্ঞানের দান, সেম একই কথা। ভূমিকা, বিজ্ঞান মানব সভ্যতার অগ্রগতির প্রধান চালিকা শক্তি। বিজ্ঞান আবিষ্কার ও উদ্ভাবনের ফলে মানুষের জীবনযাত্রা আজ অনেক সহজ এবং দ্রুত উন্নত হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞান অবদান স্পষ্টভাবে দেখা যায়, তাই বিজ্ঞানকে আধুনিক জীবনের অপরিহার্য অংশ বলা হয়। এটা জানোই তোমরা। তখন যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান, বিজ্ঞানে মানব কল্যাণের যোগাযোগ ব্যবস্থা আজও খুব দ্রুত সহজ হয়েছে। মোবাইল ফোন, ইন্টারনেট, টেলিভিশন, রেডিও ইত্যাদির মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে অনেক দূরের খবর জানতে পারি এবং প্রিয়জনের সঙ্গে কথা বলতে পারি। পরিবহনের ব্যবস্থায় বিজ্ঞান, আগে মানুষ অনেক কষ্ট করে দূর পথে যাতায়াত করতে হতো, এখন বিজ্ঞান আমাদের দিয়েছে বাস, ট্রেন, জাহাজ, বিমান ইত্যাদি। ফলে অল্প সময়ে দূর দূরান্তে যাতায়াত করা সম্ভব হয়েছে। তারপর চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে উন্নতির ফলে অনেক কঠিন রোগের চিকিৎসা সম্ভব হয়েছে। এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, অপারেশনের, ভ্যাকসিন ইত্যাদির মাধ্যমে মানুষ সুস্থ জীবন লাভ করেছে এবং মৃত্যুর হার কমেছে। শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান, বিজ্ঞানের উন্নতির ফলে শিক্ষা গ্রহণে আজ সহজ হয়েছে। কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন ইত্যাদির মাধ্যমে ঘরে বসে জ্ঞান অর্জন করা যায়। অনলাইন ক্লাস, ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে। গৃহস্থলীর কাজে বিজ্ঞান, দৈনন্দিন গৃহস্থলীর কাজে বিজ্ঞানের অবদান অনেক। ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, ওয়াশিং মেশিন, গ্যাস চুলা, মিক্সার ইত্যাদি যন্ত্র আমাদের কাছে খুব সহজ করে তুলেছে। কৃষিক্ষেত্রে বিজ্ঞান, বিজ্ঞান আমাদের কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটেছে। উন্নত বীজ, সার, সেচের ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কৃষকরা বেশি ফসল উৎপাদন করতে পারছে। বিনোদনের বিজ্ঞান, বিজ্ঞান আমাদের বিনোদনের ক্ষেত্রে নতুন নতুন মাধ্যম দিয়েছে। সিনেমা, টেলিভিশন, মোবাইল, গেমস, ইন্টারনেট ইত্যাদি আমাদের অবসর সময়কে আনন্দময় করে তোলে। উপসংহার, বিজ্ঞান আমাদের জীবনে অপরিসীম উপকার এনে দিয়েছে, তবে বিজ্ঞান অপব্যবহার করলে ক্ষতিও হতে পারে। তাই বিজ্ঞানকে সঠিক ব্যবহার করা আমাদের কর্তব্য। বিজ্ঞান মানব কল্যাণে ব্যবহার করলে মানব জীবনে আরো সুন্দর এবং সমৃদ্ধ হবে। এটা হলো বিজ্ঞানের দান বা বিজ্ঞানের অবদান, যেটাই আসে এটা লিখে নেবে তোমরা। এটা সেম টু সেম আবার এসে গেছে। তারপরে দেখো ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, একটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের রচনা। ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য। প্রথম ভূমিকা, প্রথম বিজ্ঞানের দান, বিজ্ঞানের উপর যে কোনো কিছু আসুক এটা বসিয়ে নেবে। আর ছাত্র দায়িত্ব কর্তব্য, দেখুন ছাত্র জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে একজন মানুষ তার ভবিষ্যতের জীবনের গুরুত্ব ভিত্তি করে তোলে। ছাত্র বয়স শুধু পড়াশোনার সময় নয়, বরং নিজেকে গড়ে তোলার সময়। তাই ছাত্রদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। একজন আদর্শ ছাত্র নিজেদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে সে ভবিষ্যতের দেশের একজন সৎ এবং যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে। তারপর নিয়মিত পড়াশোনা, ছাত্রদের প্রধান কর্তব্য হলো মনোযোগ সহকারে পড়াশোনা করা। প্রতিদিন নিয়মিত পড়াশোনা করলে জ্ঞান বৃদ্ধি পায় এবং ভালো ফল অর্জন করা যায়। শিক্ষকের সম্মান করা, শিক্ষকরা আমাদের জ্ঞান দান করে এবং সঠিক পথে দেখাইতে ছাত্রদের উচিত শিক্ষকদের সম্মান করা এবং তাদের কথা মেনে চলা। শৃঙ্খলা মেনে চলা, ছাত্রছাত্রীদের শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ। সময় মতো স্কুলে যাওয়া, নিয়ম মেনে চলা এবং শৃঙ্খল জীবনযাপন করা একজন ছাত্রদের কর্তব্য। অভিভাবকের প্রতি শ্রদ্ধাশীল, অভিভাবকরা আমাদের লালন পালন করে ও পড়াশোনার সুযোগ দেন, তাই তাদের প্রতি শ্রদ্ধাশীল
ও বাধ্য থাকা ছাত্রদের দায়িত্ব। ভালো চরিত্র গঠন ছাত্র জীবনে মানুষের চরিত্র গঠন হয়। সত্যবাদিতা, সততা, নম্রতা, ভদ্রতা একজন ছাত্রদের প্রধান গুণ হওয়া উচিত। সমাজ ও দেশের প্রতি দায়িত্ব। ছাত্ররা দেশের ভবিষ্যৎ, তাই সমাজের নিয়ম মানা, দেশের ভালোবাসা এবং সমাজ সেবামূলক কাজে অংশ নেওয়া ছাত্রদের কর্তব্য। স্বাস্থ্য স্বাস্থ্য রক্ষা করা। সুস্থ দেহে সুস্থ মন বাস করে, তাই নিয়মিত খেলাধুলা, ব্যায়াম, সুষম খাবার, সুস্থ থাকা ছাত্রদের জন্য জরুরি। উপসংহার: ছাত্র জীবনে মানুষ ভবিষ্যতের জীবন ভিত্তি, তাই এই সময়ে যদি একজন ছাত্র তার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে তবে জীবনে সফল হতে পারে। তাই সকল ছাত্রীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খল নীতি মেনে চলা এবং নিজেকে একজন আদর্শ মানুষ গড়ে তুলতে হবে। তারপরে দেখো আরেকটা পরিবেশ দূষণের প্রতিকার। প্রথম হলো ভূমিকা। পরিবেশ দূষণের প্রতিকারের মধ্যে কি আছে? ভূমিকার মধ্যে পরিবেশ আমাদের জীবনে অপরিহার্য অংশ। মানুষ, গাছপালা, প্রাণী, প্রকৃতি মিলে পরিবেশ গড়ে সুস্থ আর সুন্দর পরিবেশ ছাড়া জীবজগতে অস্তিত্ব সম্ভব নয়। কিন্তু আধুনিক সভ্যতা অগ্রগতির সঙ্গে সঙ্গে পরিবেশে আজ নানাভাবে দূষিত হয়েছে। পরিবেশ দূষণে বর্তমানে বিশ্বব্যাপী একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বায়ু প্রদূষণ। কারখানার ধোঁয়া, যানবাহন, কালো ধোঁয়া, ইটভাটার ধোঁয়া ইত্যাদির কারণে বায়ু প্রদূষণ হচ্ছে, ফলে শ্বাসকষ্ট সহ নানা রোগ দিচ্ছে। জল দূষণ। নদী, নালা, পুকুর, আবর্জনা, শিল্প কারখানা, বর্জ্য, নোংরা ফেলা হয়, তবে এর ফলে দূষিত হয় জল দূষিত হয় এবং জলের প্রাণীর ক্ষতি হয়। শব্দ দূষণ। অতিরিক্ত গাড়ি, হর্ন, মাইক, কারখানার শব্দ ইত্যাদি শব্দ দূষণের কারণে এতে মানুষের মানসিক ও শারীরিক ক্ষতি হয়। তারপরে দেখো মাটি দূষণ। রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষিত হয়, ফলে ফসলের গুণমান কমে যায়। বন উজাড়। গাছ কাটা, বন ধ্বংসের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পায়। পরিবেশ দূষণের প্রতিকার। বৃক্ষরোপণ। বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ পরিবেশকে বিশুদ্ধ করে এবং বায়ু দূষণ কমায়। বর্জ্য সঠিক ফেলা। যত্রতত্র আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং পুনর্ব্যবহার করতে হবে। তারপরে যানবাহন ব্যবহার কমানো। অপ্রয়োজনীয় যানবাহন কমিয়ে সাইকেল বা গণপরিবহন ব্যবহার করা উচিত। শব্দ নিয়ন্ত্রণ। অপ্রয়োজনীয় হর্ন, মাইক ব্যবহার কমাতে হবে। সচেতনতা বৃদ্ধি। পরিবেশ রক্ষার জন্য সকলের সচেতনতা হতে হবে। স্কুল, সমাজ, গণমাধ্যমে পরিবেশ সম্পর্কে শিক্ষা নিতে হবে। তারপরে দেখো উপসংহার: পরিবেশ দূষণে আমাদের জীবনে ভবিষ্যতের জন্য বড় হুমকি, তাই পরিবেশ রক্ষার সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের যদি এখন সচেতন হই এবং পরিবেশ যত্ন হই তাহলে ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি সুন্দর যোগ্য পৃথিবী রেখে যেতে পারবো। তারপর অসমে জাতীয় উৎসব বিহু, ভেরি ইম্পর্টেন্ট। অসমে ভূমিকা। অসমে একটি সুন্দর প্রাকৃতিক সাংস্কৃতিক ঐতিহ্য ভরপুর। এই রাজ্যের সবচেয়ে বড় প্রধান উৎসব হলো বিহু। এই বিহু উৎসব নয়, এটি অসমীয় জাতির প্রাণ এবং সাংস্কৃতিক ইতিহাসের প্রতীক। বিহু উৎসব আমাদের মাধ্যমে অসমে মানুষের আনন্দ উল্লাসে মেতে ওঠে, তাই একে অপরের সঙ্গে ভালোবাসা এবং সম্প্রীতি ভাগ করে নেয়। তারপরে বিহুর প্রকারভেদ। বিহু 3 প্রকারের বিহু পালন করা হয়: রাঙ্গালী বিহু, ভোগালী বিহু, কার্তিকী বিহু। রাঙ্গালী বিহু অসমের প্রধান সবচেয়ে বড় আনন্দময় উৎসব। এটি বৈশাখ মাসে পালিত হয় এবং অসমে নববর্ষের সূচনা হয়। এই বিহুতে ঢোল, পেঁপা, গণনা ইত্যাদি তালে 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 বিহু নাচ গান হয়। সবাই নতুন পোশাক পরে এবং একে অপরকে শুভেচ্ছা। ভোগালী বিহু মাঘ মাসে পালিত হয়। এটি মূলত ফসল কাটার উৎসব। এই সময় মানুষ ভোজ ভাত, পিঠা, পানা ও নানা খাবার আয়োজন হয়। আগুন জ্বালিয়ে মেজি পুরানো হয় এবং সবাই আনন্দের সময় কাটে। কার্তিক বিহু কার্তিক মাসে পালিত হয়। এটি তুলনামূলকভাবে শান্তি সংযমের বিহু। এই সময় ধানের ক্ষেতে প্রদীপ জ্বালানো হয় এবং ভালো ফসলের জন্য প্রার্থনা করা হয়। বিহুর গুরুত্ব। বিহু অসমের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এটি মানুষের ভালোবাসা ও ঐতিহ্য বৃদ্ধি করে। কৃষি জীবনের সঙ্গে বিহু গভীর সম্পর্ক। বিহু মাধ্যমে নাচ, গান, লোকসংস্কৃতি সুরক্ষিত হয়। বিহু অসমের জাতীয় পরিচয় বহন করে। উপসংহার: বিহু অসমের জাতীয় উৎসব, অসমীয়া জাতির গর্ব। এই উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, ঐক্যের প্রতীক। তাই আমাদের উচিত এই ঐতিহ্যবাহী উৎসবের সঠিক পালন করা ও ভবিষ্যতের প্রজন্মের কাছে গুরুত্ব তুলে ধরা। বিহু আমাদের জীবন, আনন্দ, সম্প্রীতি, ভালোবাসার বার্তা
নিয়ে আসে। অসমের সঙ্গীত শিল্পী জুবেন গার্গ। অসমের বিখ্যাত সঙ্গীত শিল্পী আইতখালী জুবেন গার্গ ভূমিকা। অসমের সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ একটি রাজ্য। এই রাজ্যের সঙ্গীত, নৃত্য, সাহিত্য ভারতের সংস্কৃতিতে সমৃদ্ধ করেছে। অসমের বহু প্রতিভান শিল্পের মধ্যে জুবেন গার্গ একজন অত্যন্ত জনপ্রিয় বিখ্যাত সঙ্গীত শিল্পী। তাই কণ্ঠ, সুর, অভিনয় প্রতিভা তাকে শুধু অসমে নয় সমগ্র ভারতবর্ষে পরিচয় প্রদান করে। জন্ম ও শৈশব। জুবেন গার্গ 1972 সালে 18 নভেম্বর অসমের তেজপুরে জন্মগ্রহণ। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন। তার বাবা মা সঙ্গীত প্রেমী ছিলেন, তাই ছোটবেলা থেকে তিনি সঙ্গীত শিক্ষা লাভ করেন। জুবেন গার্গের জীবন শুরু। জুবেন গার্গ অল্প সময়ে সঙ্গীত শুরু করেন। তার প্রথম অ্যালবাম প্রকাশ থেকেই জনপ্রিয়তা অর্জন করে। ধীরে ধীরে তিনি অসমীয়া সঙ্গীতের শীর্ষস্থানীয় শিল্পী হিসেবে পরিচিত হন। সঙ্গীত অবদান। তিনি অসংখ্য অসমীয়া গান মানুষের হৃদয় জয় করে। আধুনিক গান, লোকগান, চলচ্চিত্রের গান তিনি সমান পারদর্শী। তিনি শুধু গায়ক নন, একজন সুরকার, সঙ্গীত পরিচালক, অভিনেতা। তার গান তরুণ সমাজে বিশেষভাবে আকৃষ্ট করে। তারপরে অসমীয়া সঙ্গীতের সারা ভারতে পরিচিত করতেও তার বড় ভূমিকা রয়েছে। চলচ্চিত্রের অবদান। জুবেন গার্গ বহু অসমীয়া চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং গান গেয়েছেন। তার অভিনয় সঙ্গীত চলচ্চিত্রের জগতে সমান জনপ্রিয়। পুরস্কার ও সম্মান। তার অসামান্য অবদানের জন্য বহু পুরস্কার সম্মান লাভ করে। অসমীয়া সঙ্গীত জগতে তার অবদান অনন্য। তারপর উপসংহার। জুবেন গার্গ অসমের গর্ব এবং একজন প্রতিভাবান শিল্পী। তার গান, সৃষ্টকর্ম মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। তাই অসমীয়া সাংস্কৃতিক সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। ভবিষ্যতে তার মতো শিল্পীরা জন্ম নিলে অসমের সঙ্গীত জগতে আরও উন্নত হবে। এটা হলো তোমাদের ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এসে বা প্যারাগ্রাফ। এখান থেকে পরীক্ষাতে 100% পরীক্ষায় থাকবে। কেউ কমেন্ট করে বলছো থাকবে না, এটা থাকবে, এইখান থেকেই থাকবে। 5টা প্যারাগ্রাফ ভালোভাবে পড়ে গেলে তোমরা কমন পেয়ে যাবে। আর তোমরা যদি আগে শেখা থাকে, এগুলো শুধু নামগুলো দেখে